আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই ভিডিও কল দে তো, তোর সাথে আর কে আছে? আলতার পাশে এখন যে কেউ নেই তা শিশির আগেই টের পেয়েছে। পাশে কেউ থাকলে একটু না একটু সাউন্ড তার রুমে থাকবে। হয় শৈলী আপা, নয় আলতার এক ক্লাসমেট, দুজনেই শব্দ করতেই থাকে, যেন শিশির কল দিলে তারা ইচ্ছাকৃত কোনো শত্রুতা পালন করে। তাই এই মুহূর্তের নিস্তব্ধতা প্রমাণ করে আলতা একা। আলতার কলের অপেক্ষা না করে সে নিজেই ভিডিও কল দেয়। আলতাও সময় ব্যয় না করে তুলে নেয় কল। সত্যি বলতে তারও খুব ইচ্ছে করছিল শিশিরকে একবার দেখার। কাল যে তাকে ধমকে গেল সন্ধ্যায়, তখন খুব কষ্ট পেয়েছে আলতা, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে শিশিরকে দেখলেই আবার কষ্টটা দূর হয়ে যাবে। হলোও তাই। সারাদিন মন খারাপ ছিল, আর এখন শিশিরের মুখটা দেখতেই সব কষ্ট হাওয়ায় মিলিয়ে গেল। আচ্ছা, শিশির কি কোনোদিনও জানতে পারবে এ কথা? শিশির আলতার মন খারাপের ঔষধ। কিশোরী মেয়ের মনোরোগ নিরাময়ক হয়ে গেছে এই যুবক। শিশির তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, তার মনোযোগ আলতার মুখে। আর আলতার দৃষ্টি কখনো ফোনের পর্দায়, কখনো বা রুমের চারপাশে। তার গোলাপি ফর্সা মুখটায় লজ্জার আবরণ আচমকাই স্পষ্ট দেখল শিশির। চমকে গেল সে পলকেই। আলতা কি লজ্জা পাচ্ছে তার দিকে তাকাতে? ভাবতেই বুঝি বুকের খাঁচায় বসন্তের হাওয়া তিরতিরিয়ে বয়ে গেল। শিশির আর থাকতে চাইল না কলে। সাবধানে থাকিস বলেই টুপ করে কলটা কেটে দিল শিশির। আলতাও যেন আটকে রাখা নিঃশ্বাসটাকে এবার ছেড়ে দিল। বুকের ভেতর শীতল শিহরণ, অজানা ভালো লাগায়। সত্যি কি এই ভালো লাগা তার অজানা? না, একদমই না। শিশির জানে না, তবে আলতা জানে। এই আলতা শিশিরে ভিজে গেছে অনেক আগেই। ভালো লাগার তরল অনুভূতিতে শিশিরে সিক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই কবেই। নকশির দুদিনের থাকা এক সপ্তাহে গড়ালো। প্রথম দুদিন সে স্কুল ছুটি নিল সারাদিন শিফা আর জয়তুনের সাথে থাকবে বলে। কাটালো দুদিন খুব গল্পে, আড্ডায়, সেই সাথে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কত কি ভাবল। তৃতীয় দিন জহির কোন কাজে রাজশাহী যাবে বলে জয়তুন নিজেই বলল আরও 2 দিন সেখানে থেকে যেতে। নকশি হ্যাঁ বলবে কিনা তা ভাবার আগেই জয়তুন বললেন, তুমি রাজশাহী না গেলেও নকশি আরো 2 দিন এখানেই থাকতো। নায়র আনছে কি ওরে 2 দিন থাকার জন্য? জহির আশ্বস্ত হয়ে রেখে গেল নকশিকে। সে 2 দিন পরই ফিরে এলো, কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার। শিফা হুট করে বলল, আজকে আর যাওয়ার দরকার নাই, কালকে জুম্মার দিন ভালো মন্দ কিছু করব, তারপর বিকেলে চলে যাবে। শিফার কথায় জহির নকশি দুজনেই হেসে ফেলল। এমনভাবে বলছিল যেন কত দূর থেকে নায়র এসেছে নকশি, তাই কাল ছুটির দিন জমজমাট আপ্যায়নের পরই যাবে। নকশি অবশ্য এখানে থেকে স্কুলে যাওয়া বাদ দেয়নি। শিফার কথার মান রেখেই তারা সেদিনও রইল। শুক্রবারে দুপুর থেকেই খুব বৃষ্টি, বিকেলে এসে ঝড়ও শুরু হলো। তোষামত এবার আহসান করল। সে জহিরকে বলল, আজ আর যাস না, রাতে খিচুড়ি রান্না করবে তোর ভাবি। আড্ডা দিতে দিতে তাই খাবো, একদম সকালে চলে যাস। সবার এই এক সপ্তাহ ধরা আদর যত্নের বহর দেখে জহির এবার বড়েই ফেলল। তোরা যা শুরু করলি এই বয়সে আমার এখন ঘর জামাই হওয়ার শখ জাগছে রে। থেকে যা। আহসান বলল। নকশি শুধু দেখেই যাচ্ছে সবটা। তার শুধু মনে হচ্ছে এই জীবনটা তার আরও আগে এমন হলো না কেন। এই যে এখন যা পাচ্ছে, যে আদর স্নেহ ভালোবাসা পাচ্ছে, এসব কেন আওলাদ থাকা অবস্থায় পায়নি? জীবনটা কেন জহির পর্যন্ত আসতে হলো? আওলাদ কেন পাশে থাকলো না? তাহলে আজ নিশ্চয়ই তার মেয়েটা এত দূরে থাকতো না। বাবা থাকতেও তাকে এতিমের মতো জীবন কাটাতে হতো না। নিজের বর্তমান পরিণতির দিকে তাকিয়ে অতীতের জন্য আফসোসের জল গড়ালো দুগাল বেয়ে। পরপর 6 দিন শিশির ইগনোর করেছে অনু আর সোহাকে, কিন্তু বন্ধুদের সাথে বন্ধুত্বটা যখন সৎ আর অন্তরের হয়, তখন সকল রাগ অভিমান আপনাতেই একসময় ঝরে যায়। তবে অনু এ 6 দিনে একবারও শিশিরকে কোনো কৈফিয়ত দেয়নি তার কাজের জন্য।
অথচ সোহা আবেগী বোকা মেয়েটা প্রতিদিন কত শত ফোন কল আর টেক্সট করেছে শিশিরকে, তার হিসেব নেই। অথচ শিশিরটা কি কঠিন মানুষ যে তার ভাইয়ের সাথে বেয়াদবি আর ফোন নম্বর চুরির দায়ে সেই বন্ধুত্বটাই শেষ করে দিচ্ছে। 6টা দিন সোহা অস্থির হয়ে শিশিরের পেছনে লেগে থেকেও যখন সরি অ্যাকসেপ্ট করাতে পারল না, তখন বাধ্য হয়ে শরতের নাম্বারে নিজে কল দিল। রাত তখন 10টা বেজে গেছে। শহুরে জীবনে তখনও তেমন রাত নয়, 10টা, কিন্তু গ্রামে তখন ঘুমিয়ে পড়ার সময়। সদ্রত প্রতিদিনকার মতো খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বের হয়েছিল। ফোনটা তার হাতে থাকায় আর বাইরে নেটওয়ার্ক ভালো বলেই সে একটু ফেসবুকিংও করছিল। এমন সময় চেনা তবে আনসেভ নম্বরটা থেকে কল আসতে দেখেই তার বিরক্তিতে কপাল কুঁচকে এলো। সেদিন কল দিয়ে অনুকে ঝাড়ি দেওয়ার পর সে রাতে শিশিরকেও ফোন করেছিল। অনুর চালচলন শরতের ঠিকঠাক মনে পড়ে এখনও। মেয়েটা জিন্স টপ পরা, ডার্ক লিপস্টিক আর আঙুলের ডগায় চেপে রাখা সিগারেটটা মনে পড়তেই সে শিশিরকে অনেকটা শাসনের সুরেই বলেছিল, হয় সঙ্গ ছাড়, না হয় শহর। তার মনে হয়েছিল এই নিষেধাজ্ঞা তার সেদিনই করা উচিত ছিল, যেদিন ঢাকায় গিয়ে মেয়েটাকে দেখেছিল। কিন্তু আজ আবার এই দ্বিতীয় নম্বর থেকে কল পেয়ে তার মনে হলো মেয়েটাকে আজও কিছু কথা বলা দরকার। এবং অবশ্যই আজকের কথাগুলো হবে তার জীবনের বলা সবথেকে বিশ্রী কথা। শরৎ যখন প্রস্তুতি সমেত কল ধরতে চাইল তখনই কলটা কেটে গেল। কিন্তু সেকেন্ড গড়াতেই পুনরায় কল এলে সে রিসিভ করলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে একদম স্নিগ্ধ স্বরে ভেসে এলো, সরি শরৎ ভাইয়া, আপনাকে কল করার জন্য আর সেদিন অনুর করা আচরণের জন্য। অনু খারাপ মেয়ে নয়, কিন্তু হাসি ঠাট্টার ধরন বোঝে না। ভাইয়া, আমরা ভুল করে ফেলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। শরৎ অবাক হয়ে শুনল পুরো কথা। সে যে আচরণ করবে ভেবে রেখেছিল তা একদমই করল না। উল্টো সেও স্বাভাবিক স্বরে প্রশ্ন করল, আপনাকে ঠিক চিনতে পারছি না। অনুর সাথে 3বার কথা হওয়ার দরুন শরতের চেনা সেই কণ্ঠ, কিন্তু সোহার কণ্ঠ সে চিনতে পারেনি। সোহাই এবার তার জবাবে বলল, ভাইয়া, আমি সোহা, শিশিরের ফ্রেন্ড। ও, ভাইয়া, আমি সত্যিই সরি। আমরা আসলে আপনার সাথে বেয়াদবি করতে চাইনি। কিন্তু করে ফেলেছে, তাই তো। ঠেস মেরেই বলল শরৎ। না না, আসলে আমি কিছু। সংকোচে কি ইতস্ততায় তোতলাতে লাগলো সোহা। শরৎ খেয়াল করলো অনুর আচরণের সম্পূর্ণ বিপরীত এই মেয়েটির আচরণ। তবে প্রথমে সোহা অনু মনে হতেই যে মেজাজ খারাপ ভাব হতো, তা এ কটা দিন আজ তেমন হচ্ছে না। বরং এই মেয়েটার মিষ্টি আওয়াজ আর অনুনয়ের সাথে কথা বলাটা ভালো লাগছে। তাই নিজেই সে সোহার কথার মাঝে বলল, আচ্ছা বাদ দাও, বুঝলাম ইচ্ছাকৃতভাবে তোমরা এমন করনি। হয়তো ফ্রেন্ডের ভাইকেও ফ্রেন্ড পর্যায়ে ফেলে দিয়েছিলে, তবে আমি সে পর্যায়ে পড়ি না। অনুকে বলো একটু আচরণের শিথিলতা রাখতে, অন্তত সামনের মানুষটার বয়সের দিক খেয়াল রেখে। আমি সত্যিই ছোটদের এবং অপরিচিতদের থেকে এমন আচরণ টলারেট করতে পারি না। শরতের কথাগুলো শুনেই হঠাৎ মুখ ফসকে সোহা বলে ফেলল, আমরা কি খুব অপরিচিত? হুট করে এক দেখা ছিল আমাদের ছোট ভাইয়ের ফ্রেন্ডের সাথে। এক দেখাতেই শুধু নামের পরিচয়, খুব পরিচিত বলে মনে হয় না। আমার হাসি ঠাট্টা তো দূরের ব্যাপার। হেঁটে ফিরতে পথে কথা বলছিল শরৎ। বাড়ির গেটের কাছে চলে এসেছে খেয়াল হতেই সে নিজেই বলল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। সোহা অবাক হয়ে আল্লাহ হাফেজ বলতেও ভুলে গেল। এত তাড়া কেন লোকটার কল কাটার? সে যে উদ্দেশ্যে ফোন করলো সেটাই তো বলা হয়নি। কিন্তু আবার এখন কল করাটা ভালো দেখায় না। তবে এও তো একটা সুযোগ, কালকে আবার কল করার জন্য। ঠোঁটের কোণে হাসির ঝিলিক সোহার। সত্যিই সে কাল আবার কল দিবে। কোলের ওপর বালিশ রেখে তাতে বায়োলজি বইটা রাখা। ফ্যানের বাতাসে বইয়ের পাতা একের পর এক উল্টে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। শৈলী আপার বয়ফ্রেন্ড আছে। প্রতিদিন রাত 9টার পর শুরু হয় তাদের ফোন আলাপ। সে কারণে অনেকটা সময় রুমে আর বাইরে বাগানে বসে ফোন আলাপ সারে। এখনও বাইরেই ছিলেন ফোন কলে থাকায় কথা শেষ হতেই রুমে এসে আলতাকে লক্ষ্য করে অবাক হন। এই মেয়ে মাঝে মধ্যে এত বেখেয়ালি কেন হয়ে যায় সে বোঝে না। আলতার সামনে এসে আলতো হাতে তার কাঁধ ছুঁয়ে প্রশ্ন করলেন, কি ভাবো এত তুমি আয়শা?
ভাবনার মাঝে আচমকা প্রশ্নে চমকায় আলতা। সত্যি সে ভাবনায় বিভোর ছিল অনেকটা সময়। বালিশের ওপর থেকে বইটা সরিয়ে বালিশের ওপর কনুই রেখে বসল। শৈলীর সাথে পরিচয়ের পর সে প্রথম একদমই মিশতে পারত না। তার বয়সে বড় এই মেয়েটিকে কোনো অজ্ঞাত কারণে ভয় ভয় লাগত। শৈলীও তা বুঝতে পারত বলেই একদিন জোর করেই আলতার সাথে গল্প করতে বসল। সময় লেগেছিল, তবে তার ভয়টাও কেটে গেল। আর সপ্তাহখানেকের মধ্যেই সে নিজের সম্পর্কে সব কথাই বিনা দ্বিধায় বলে দিল। বাবা মায়ের কথা জানতে চাইলে আলতা তার বাবা মায়ের বিচ্ছেদ এবং মাকে জোরপূর্বক বিয়ের পিঁড়িতে বসানো শুধু লুকিয়ে গিয়েছিল তার মনের কুঠুরিতে লুকিয়ে থাকা এক মানবের গল্প, তার কৈশোরে পাওয়া প্রথম পুরুষের স্পর্শের গল্পটাও। অথচ আজকাল শৈলী খুব সন্দেহের নজরে পরখ করে তাকে আর শিশিরকে। আলতা অনেক ভেবে বলে সে মায়ের জন্য চিন্তিত। শৈলীর বিশ্বাস হয় না। সে বলে, মাকে নিয়ে চিন্তা করবে কেন? তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার কাছে শুনে এবং ছবি দেখে তোমার মাকে আমার একদমই অল্প বয়সী মনে হলো। অন্তত 40-এর ধারে কাছে এখনো পৌঁছায়নি বলেই মনে হলো। অথচ তোমাদের কলেজের রিন্তি ম্যামকে চিনি আমি। তিনি খুব সম্ভবত 40-এর কাছাকাছি, অথচ গত বছর তৃতীয় বিয়ে করলেন এবং গত বছর তার বড় মেয়ের বিয়ে দিলেন এবং আবার মহিলা প্রেগনেন্ট। লোক সমাজে নিয়ে অনেক সমালোচনা করছেন, ছিছি করছেন। এমনকি তার মেয়ে আর এক ছেলে দুটোই চাইছে তিনি যেন বিয়ে না করেন। ম্যাম কিন্তু কারোর কথা শোনেনি, কারণ তার নিজের ভবিষ্যৎ নিয়ে যে সে চিন্তিত। মেয়ের বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি আছে, ছেলেকে কলেজের টপ স্টুডেন্ট এবং বছরই সে বিদেশে চলে যাবে পড়াশোনার জন্য। এও শুনেছিলাম ছেলে যেভাবে সেটেল করবে। এবং এদিকে ম্যাম তার শেষ বয়সে চিন্তা করে নিজের জন্য একজন জীবনসঙ্গী বেছে নিয়েছেন। প্রথম স্বামী মৃত, দ্বিতীয় বিয়ে করলেন তিনি। ভাগ্যমন্দ লোকটা জোচ্চোর ছিল। বিয়ে করার পর 1 মাসও হয়নি বিভিন্নভাবে টাকা পয়সার জন্য ব্ল্যাকমেল করত। বাধ্য হয়েই সেই বিয়ে ভাঙতে হলো। ছেলে মেয়ে দুটো এতে মায়ের থেকে আরও বেশি দূরে থাকতো। কয়েক বছর আবারও একা কাটিয়ে একাকিত্বের অতিষ্ঠ হয়ে আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন। তবে এবার বোধহয় তিনি পাকাপোক্ত কোনো ব্যবস্থা করে বিয়ে করেছেন। এখন শুনছি বাচ্চাও নিচ্ছেন। বয়সের কারণে সমস্যায় ভুগছেন, খুব হসপিটালে কাটাচ্ছেন। মাসের অর্ধেকটা সময় তবুও লাইফটাকে নিজের মতো এগিয়ে নেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছেন। সে তুলনায় তোমার মায়ের বিয়ে একদমই স্বাভাবিক। আজকাল তো মেয়েরা এমনিতেই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে 30-এর ঘরে পা দিয়েও বিয়ের নাম নেয় না। আলতা চুপচাপ শুনে গেল সব। তার কথার মাঝে ম্যামের প্রেগনেন্সির কথাটা শুনে একটু কেমন কেমন লাগলো। তার মায়ের যদি একটা বাবু হয়, সে কলেজে পড়ে, অথচ তার ভাই বোন থাকবে এইটুকুনি, একদম ছোট। ইস, কেমন লাগবে তখন। সে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিবে, আদর করবে, খাওয়াবে, আবার তাকে আপা বলে ডাকবে সেই বাচ্চা। ভাবতে ভাবতে আবার অস্বস্তি হতে লাগলো তার। মায়ের একমাত্র সন্তান সে। এখন যদি আরও একজন সন্তান আসে মায়ের, তাহলে কি তার আদর কমে যাবে? সেই সন্তান মায়ের কাছে, মায়ের বুকে থাকবে, আর এতে কি সে দূর হয়ে যাবে না? মায়ের আদর ভালোবাসায় সে ছাড়া আরও কেউ ভাগ বসালে সে কিছুতেই সইতে পারবে না। এক মুহূর্তে মনটা বড় স্বার্থপর হয়ে উঠল। আফসোস হতে লাগলো কেন সে মাকে বিয়ের জন্য জোর করলো। তা না হলে তো মা আজ শুধু তার একার হতো। এখন নিশ্চয়ই অন্য কেউ ভাগ বসাবে। বসাবে কি বলছে, বসিয়েই তো দিয়েছে জহির কাকা। মা এখন তার একার চিন্তা নয়, জহির কাকারও চিন্তাও। কদিন পর জহির কাকার সন্তানেরও করবে। অকস্মাৎ মনটা বড় স্বার্থপর আচরণ করতে লাগলো। বিরক্ত লাগতে শুরু করলো শৈলী আপাকে। ঘুম পেয়েছে বাহানা দিয়েই আলতা বিছানায় শুয়ে চোখ বুজে নিল। সূর্য যখন পূবের আকাশে লালিমা ছাড়িয়ে মাটি ছুঁতে ব্যস্ত, ঠিক তখনই আলতার ফোনটা বেজে উঠল মিষ্টি সুরেলা এক গানে। রাতটা ভালো ঘুমে কেটেছে বলেই এখন ঘুম ভাঙাতে একটুও খারাপ লাগেনি। ফুরফুরে মেজাজে সে ফোন হাতে তুলে নিল।
চোখ খুলে দেখলো শিশির কল দিচ্ছে। ঘড়ির কাঁটায় সময় কত তা দেখার সময় হলো না আলতার। সে কল ধরেই সালাম দিল। অপর প্রান্তে সালামের জবাব দিল কি দিল না বোঝা গেল না, শুধু শোনা গেল উচ্ছ্বসিত কণ্ঠে একটি বাক্য। এই আলতা, ঘুরতে যাবে আমার সাথে? কিচকিচ করে দুটো শালিক কান ঝালাপালা করে ভোরের ঘুমটা নষ্ট করে দিল শরতের। রাতে ঘুমটা ছাড়া ছাড়া হয়েছিল বলেই ভোরের আগ মুহূর্তে ঘুমটা গাঢ় হলো, আর তাতেই ব্যাঘাত ঘটালো শালিক দুটো। আজ শরৎ ফজরের নামাজটাও আদায় করতে পারেনি এই ঘুমের জন্য। ঘরের জানালাটা রাতে খোলাই রেখেছিল বলে সকাল সকাল ঘরের পেছন দিকে এই শালিক দুটোর হুটোপুটি দেখা গেল। আফসোস হচ্ছে এ দুটোই না হয় ভোরে এমন খুনসুটি করত, তাহলে অন্ত নামাজটা মিস হতো না। কিন্তু অবাক করা বিষয়, আজ তাকে উঠতে না দেখেও মা আর কাকি কেন ডাকলো না? অন্যান্য সময় তো মা ডাকে, আবার কাকা বেরিয়ে পড়তেই কাকিরও গলা শোনা যায়। শরৎ, নামাজে গেলে না? তোমার কাকা যাচ্ছে। এই বাক্যটা খুব কমন এ বাড়িতে, কিন্তু আজ পরিচিত কোনো ডাক শোনা যায়নি। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিল। তারপরে বাথরুমে ঢুকে মুখ হাত ধুয়ে একদম গোসল সেরে মায়ের ঘরে ঢুকল। মা ঘরে নেই, আবার মায়ের ঘরের সাথে রান্নাঘরের লাগোয়া দরজাটাও বন্ধ। এমনটা শুধু মা বাড়ির বাইরে গেলেই করেন, কিন্তু কোথাও গেলে তো তাকে ডেকে অন্তত বলে যায় একবার। শিউলির শরীরটা আজকাল ভালো থাকছে না, তাই এ মাসেই তাকে নিয়ে আসতে হবে মনে পড়ল শরতের। নিজের ঘরে গিয়ে ফোন হাতে নিল একবার শিউলিকে ফোন করবে বলে। কল লগে নম্বর দেখতে গিয়ে চোখে পড়ল কাল রাতের কল ডিউরেশন। নাম্বারটা ফোনে সেভ নেই, তবে কি মনে করে শরৎ নাম্বারটা সেভ করে নিল। তখনই মনে পড়ল সোহা মেয়েটা কাল শুধু সরি বলতে নয়, অন্য কোনো কারণে ফোন করেছিল, কিছু বলতে চাচ্ছিল। এ বিষয়ে আর ভাবনা নয়, শিউলিকেই ফোনটা দিল সে। ফোন বাজলো একবার, শিউলি তোলেনি। দোকান খুলতে হবে, তাই আপাতত তৈরি হয়ে নাস্তা করতে আবার মায়ের ঘরে গেল শরৎ। মায়ের ঘরের সাথে রান্নাঘর বলে খাবারের টেবিল মায়ের ঘরেই রাখা। এমনিতেই তাদের ঘরের সামনের বারান্দা খুব একটা চওড়া নয় বলে আলাদা খাবারের স্পেস করা যায়নি। তবে শরতের ইচ্ছে আছে আরও টাকা পয়সা হাতে হেলে এমন ঘরের সামনে একটা বড় আলাদা ডাইনিং স্পেস করবে, আর মায়ের ঘরে লাগোয়া বাথরুম। মায়ের বয়স বাড়ছে, আর তাই মায়ের সুবিধার সবটাই শরৎ আগে ভাগে করে রাখতে চায়। বোনটাকে নিয়ে বাড়তি চিন্তা নেই তার। আলহামদুলিল্লাহ, ভালো একটা ঘর আর বর বোনের জন্য হয়েছে। সত্যি বলতে আজকাল সে খুব ভারমুক্ত মনে করে নিজেকে। শুধু দিন শেষে কোথাও একটু অতীত এসে একাকিত্বটাকে খুঁচিয়ে দেয়। কল্পনায় সাজিয়ে রাখা ফুলেল একটা ডিঙি নৌকা, আর তাতে সে কারো স্বপ্ন সারথি ছিল মনে পড়ে যায় কোনো অবেলায়, অযাচিত কোনো মুহূর্তে। সেই মুহূর্তে খুব করে পাশে চায় কেউ একজন থাকুক, যে তার তারাগোনা রাত্রি কিংবা বিষণ্ণ বর্ষায় মন খুলে গল্প শুনবে, তাকে শোনাবে। আবার ভয় হয়, আবারও যদি স্বপ্ন ভঙ্গ হয়। বিশ্বাসে চির ধরায় কত মিষ্টি একটা সকাল আজ, তা আলতা বসে বসে ভাবছে আর চুলে চিরুনি বুলাচ্ছে। আর মাত্র ৮ ঘন্টা, তারপরেই সে যাবে শিশির ভাইয়ের সাথে। কোথায় যাবে তা জানে না, শুধু জানে আজ অর্ধবেলা সে ঘুরে বেড়াবে। শিশির ভাই বলেছে আজ তার বন্ধুরাও সবাই ঘুরবে, আর শুক্রবার বলে আলতারও ছুটি, সে কারণেই তাকে সাথে নেওয়া। সকালের নাস্তা করা হয়নি আলতার এখনো, অথচ শিশির বলেছে নাস্তা করে তৈরি হতে। আনন্দে উত্তেজনায় এখন কি গলা দিয়ে খাবার নামবে? কিচ্ছু বোঝে না শিশির ভাই, শুধু পারে কথায় কথায় তাকে ধমক দিতে। চুল আঁচড়ে বেনি করা হয়ে গেছে। আজকে সে হলুদ একটা সালোয়ার কামিজ পরেছে। একরঙা জামাটার নিচের দিকে শুধু বড় বড় ফুলের ছাপ, আর লাল রঙা ওড়নার হলদে বর্ডার। জামাটা সুতির হলেও ওড়নাটা সম্পূর্ণ শিফনের। এখানে এসে আলতা দেখেছে বেশিরভাগ মেয়েই জিন্স, গ্যাবার্ডিন আরও কত রকম প্যান্ট পরে, সাথে টপ, কুর্তি, লেডিস শার্ট, আরও অনেকে ডিজাইনার কামিজও পরে। কিন্তু আলতার তেমন কোনো ড্রেস নেই, যা আছে সব গ্রামের দর্জির কাছে বানানো কামিজ, যার শুধু স্লিভেই একটুখানি ডিজাইন। আজকের জামাটা পরে তার মনে হচ্ছিল শিশির ভাইয়ের বান্ধবীরা
খুব মডার্ন। তারা নিশ্চয়ই দামি কোনো পোশাক পরবে। তাদের মাঝে আলতাকে নিশ্চয়ই খুব বেমানান লাগবে। শিশিরের ফ্রেন্ডদের সে দেখেছিল হাসপাতালে। ওই যে তাকে নিয়ে যেবার শরৎ ভাই আর আম্মা এসেছিল, তখন সে দেখেছে দুটি মেয়ে ফ্রেন্ড। একজন তো পুরো ছেলেদের মতো চালচলনের, অন্যজন খুব মিষ্টি ছিল, তবে পোশাকে খুব চাকচিক্য। একটু আগ পর্যন্ত তার মনে যে আনন্দের ঢেউ ছিল, আচমকাই তাতে ভাটা পড়ে গেল। এখন মনে হচ্ছে তার যাওয়াটা মানায় না সেখানে। নিজের পরিচ্ছদ নিয়ে এই প্রথম আলতার মাঝে হীনমন্যতা দেখা দিল। শুক্রবার বলে আজ রুমে আলতা ছাড়া কেউ নেই। বাকি দুজন নিজ নিজ প্রয়োজনে সকালেই বেরিয়ে পড়েছে। ফোনটা বাজছে। আলতার কয়েক সেকেন্ড হলো সেদিকে তাকিয়ে তার মনে হলো এখন কোথাও যাবে না সে। কিন্তু না, ফোনটা আপন সুরে বেজেই চলছে এবং সে জানে যতক্ষণ না তুলবে ততক্ষণ ওপাশের ব্যক্তিটি কল দিতেই থাকবে। তার মনে হয় শিশির ভাই তাকে বকা দেওয়ার জন্য সারাটাক্ষণ উদ্গ্রীব হয়ে ছটফট করতে থাকে, নতুন পাখা গজানো প্রজাপতির মতো। হ্যাঁ, লোকটা একদম ভালো নয়, কখনো মিষ্টি হেসে কথা বলে না তার সাথে। অথচ এখানে কোনো প্রয়োজনে এলে শৈলী আপা কিংবা জুইয়ের সাথে দেখা হলেই মিষ্টি হেসে বলবে কেমন আছেন আপু, অথবা কেমন আছো জুই। তখন আলতার মনে হয় শিশির ভাইকে কলার চেপে ধরে বলে, আপনি এত বদ কেন, এত অসভ্য কেন, এত লুচ্চা কেন, কেন কেন শহরের সুন্দরী মেয়েদের দেখলে কি আপনার ঠোঁট বড়শি গেঁথে কেউ দুপাশ থেকে টেনে ধরে? আর তাই এত দাঁত কেলিয়ে দেখান? কিন্তু এত সাহস আলতার আছে নাকি? ফোনটা বেজে এবারও কেটে গেছে, আলতা ধরেনি। কিন্তু কতক্ষণ ধরবে না, এবার ভয় হচ্ছে। ফোন না ধরার জন্য নিশ্চিত মার খাবে দেখা হলে। ভয়ে এবার নিজে কল ব্যাক করল। শিশির ফটাফট কল তুলেই বলল, তৈরি হয়েছিস? ওমা, অবাক কাণ্ড! শিশির ভাই তাকে প্রথমে ধমক দিল না কেন? কথাটা ভেবেই আবার নিজেকে বকল আলতা। কিরে আলতা, তুই কি শিশির ভাইয়ের বকা খেতে চাইছিস নাকি? মানুষটা বককে বলে তোর অভিযোগ, আবার এখন না বকায় আফসোসে মরে যাচ্ছিস? আলতা যখন নিজেকে শাসন করছে তখনই ওপাশ থেকে শিশির বলে উঠল, কথা বলছিস না কেন? তৈরি হোসনি এখনো? সেই কখন বলে রাখলাম তৈরি হ। আমি তৈরি। আমতা আমতা করে বলল আলতা। সত্যি বলতে শিশিরের কণ্ঠস্বর শোনার পর আর পোশাক নিয়ে তার হীনমন্যতা মাথায় রইল না। এখন শুধু মনটা বলল এখনই বের হতে হবে। শিশির বলল সে হোস্টেলের সামনে আছে, তাই আলতা আর দেরি না করে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় মায়ের কিনে দেওয়া ছোট্ট পার্সটাতে কিছু টাকা ঢুকিয়ে নিল। কোথায় যাবে তা তো সে জানে না, কিন্তু সে শুনেছে ঢাকায় এদিক ওদিক সব জায়গায় দোকানপাট থাকে, আর যদি কিছু পছন্দ হয় কেনার মতো তখন সে এই টাকায় কিনবে। খাওয়ার ব্যাপারে তো শিশির ভাই থাকতে তার আর ভাবার দরকার পড়বে না, সে জানে। কিন্তু অন্য জিনিসের বেলায় সে কি করবে? ভালো একটা জামা, একটুখানি উঁচু একজোড়া জুতো, কোকড়া চুলগুলো লম্বা একটা বেনি, আর ঠোঁটে হালকা ঠোঁট রঙা লিপস্টিক, এতেই তার সাজ চোখে লাগার মতো। এমনিতেই তার আলতা রঙা গায়ের রং, মানে গোলাপি ফর্সা ত্বক, তার উপর পান পাতার মতো মুখটা এমনিতেই সকলের নজর কাড়ে। এ মুখে সে কখনো মেকআপের কথা ভাবলেই মনে পড়ে যায় শিফা মামির মুখটা। ইস, কি যে বকেছিল মামি শিউলি আপার বিয়েতে মুখে মেকআপ করায়, তার এক কথা, বড় হয়ে গিয়েছিস তুই, এখন আর সাজবি না বেশি বেশি, নইলে নজর লেগে যাবে। তোর মুখে যে নজর আগে লেগেছে সেটাই থাক সারা জীবন। মেহেদি পায়ে হাঁটছিস নাকি? সেই কঠিন আর গম্ভীর স্বর। আলতা পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে গেট পেরিয়েছে খেয়ালই নেই। তাকে অন্যমনস্ক দেখেই শিশির কথা বলেছে। আলতা আশেপাশে দেখল শিশির একা, আর কেউ নেই পাশে। সে তো জানতো আরও অনেকেই যাবে, তাদের সাথে তারা কই? চল বলে শিশির একটু সামনে এগোলো। খালি রিক্সা ডেকে উঠে পড়ে আলতাকে বলল, ওঠ। আলতা উঠে বসলো শিশিরের পাশে। রিক্সা চলছে গন্তব্যে, কিন্তু গন্তব্য কোথায় আলতার জানা নেই। সে শুধু আর চোখে দেখছে শিশিরকে। অফ হোয়াইট কালো স্ট্রাইপড শার্ট আর নর্মাল জিন্স প্যান্ট, শার্টের হাতা গুটানো, অথচ উজ্জ্বল লোমশ হাতটাতে মোটা কালো বেল্টের ঘড়িটা কি দারুণ লাগছে।
সকালের কাঁচা হলদে রঙা সূর্যের আলো কপাল ছুঁয়ে গালের পাশে পড়ছে তার। আলতা খুব মনোযোগে দেখতে চাইছে শিশিরকে, কিন্তু বারংবার রিকশার ঝাঁকুনি আর শিশিরের ভয়ে ঠিকঠাক তাকানো হচ্ছে না। তবে এই রিকশায় বসার জন্যই আজ শিশির ভাইয়ের প্রিয় সুগন্ধির সুবাসটা নিতে পারছে সে। ছটফটিয়ে উঠছে মনটা খুব করে, কিন্তু পাশে বসা মানুষটার ভয়ানক ধমকের ভয়ে মনটাও গুটিয়ে থাকতে চায়। প্রায় 25 মিনিট পর তারা এসে থামলো সুন্দর একটা জায়গায়। আলতা রিকশায় বসেই চারপাশ তাকিয়ে রইল বিস্ময়ে। ঠিক তখনই শিশির তার দিকে হাত বাড়িয়ে বলল, নেমে আয়। এ কি স্বপ্ন নাকি সত্যি? দুপাশে সবুজ লতায় ঢাকা দেয়াল, মাঝখানে সরু রাস্তা, মাত্র 20 কদমের দূরত্বে একটা লোহার গেট। সেটা পেরিয়ে ভেতরে ঢুকতেই আলতা মুগ্ধ নয়নে তাকায় চারপাশে। রিকশা থেকে নেমেই সেই লতায় মোড়ানো 2 দেয়াল এবং তার আশেপাশের ফুলের গাছ দেখেই তো কত অবাক হয়েছিল। এখন তা আরও দ্বিগুণ হয়ে গেল। গেট পেরিয়ে বাড়ির ভেতর ঢুকতেই আঙিনা বলতে যতটুকু চোখে পড়ে সবটাই রংবাহারি গাছ আর লতায় ঢাকা। একদম মাঝামাঝি অংশে একটা গাছ, যা দেখতে অনেকটা খেজুর গাছের মতো মনে হলো আয়নার। সেই গাছ ঘিরেই আবার মানি প্ল্যান্ট আর বিভিন্ন পাতাবাহার। বাড়ির চারধারে গাছ লতা পাতায় একদম জঙ্গুলে বাংলো মনে হচ্ছে। শিশির খেয়াল করেছে আলতার মুগ্ধ দৃষ্টি, তাই সে নিচু স্বরে প্রশ্ন করল। অবাক হয়েছিস? আলতাও ধীরে বলল, অনেক সুন্দর জায়গাটা। এটা কোন জায়গা শিশির ভাই? আমার বান্ধবী সোহাদের বাড়ি এটা। মুহূর্ত কয়েক আগের চমৎকার হাসিমাখা মুখটা আচমকাই দুর্যোগ পূর্বের আকাশের মতো হয়ে গেল। শিশুরা বুঝি খেয়াল করলো এই আকস্মিক পরিবর্তন, কিন্তু আজব বিষয় এমন কেন হলো? আলতা নরম স্বরে বলল, ও একটু আগে প্রশ্নের সাথে যে উচ্ছ্বাস মিশেছিল তার ছিটেফোঁটাও আর এখন পাওয়া গেল না। শিশির আবার বলল, সোহার বাবা সচিবালয়ে চাকরি করেন, এই বাড়ি সরকার থেকে পেয়েছেন। রিটায়ার্ড করার পর অবশ্য এটা আর তাদের থাকবে না। আলতা কথাগুলো শুনল কি শুনল না কে জানে। শিশির ইচ্ছে করেই কথা চালাচ্ছে আলতার মলিন মুখের ভাব ধরতেই। কিন্তু না, আলতা আর রাগ কাড়ল না। মূল গেট পেরিয়ে এখন আরও এক লোহার গেট লাগানো, এটা সোহাদের ঘরের। শিশির একবার ডাকবে ভেবেও না ডেকে ফোন বের করে কল দিল। ওপাশ থেকে কি বলল শুনতে পেল না আলতা, তবে শিশির বলল, হ্যাঁ, ওকে নিয়ে এসেছি সাথে। কথা বলার কয়েক সেকেন্ডের মাঝেই সোহাকে দেখা গেল। সে ভেতর থেকে দরজা খুলতে খুলতে জিজ্ঞেস করল, কেমন আছো আয়শা? আলতা সালাম দিয়ে জবাব দিল সোহার কথার। দুজনে ভেতরে যেতেই শিশির, অনু, হৃদয় আর পরশের কথা জিজ্ঞেস করল। সোহা বলল কথা হয়েছে, অনু এখানে আসবে আর বাকি 2 বন্ধু নির্দিষ্ট জায়গায় গিয়ে আগেই টিকিট করে রাখবে। অনু আসবে মানে তাদের গাড়ি নিয়ে চিন্তা রইল না। অনু গাড়ি নিয়ে আসবে, তাতে করেই পৌঁছে যাবে তারা। সোহা অনুকে ডেকে নিজের শোবার ঘরেই নিয়ে গেল শিশির। অবশ্য সোহার ছোট ভাই সোহানকে দেখল বসার ঘরেই ল্যাপটপ নিয়ে বসেছে। সোহানের সাথে পূর্ব পরিচিত হওয়ায় তার গল্প করার সুযোগ হলো। এক ফাঁকে সোহাকে বলল, তাড়াতাড়ি করবে, এখানে বেশিক্ষণ বসবো না। সোহা কাজের মেয়েকে ডেকে বলল চা আর পেস্ট্রি দিতে শিশিরকে আর আলতাকেও। আলতা চুপচাপ বসে আছে সোহার ঘরে আর লুকিয়ে বারবার সোহাকে দেখছে। সোহা তার ওয়াল ক্যাবিনেট থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। অল্প সময়ে সে পোশাক বদল করে বেরিয়ে এলো। কাজের মেয়েটি 1 কাপ দুধ, চা আর পেস্ট্রি রেখে গেছে আলতার সামনে। সোহা আলতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, চা খাও না তুমি আয়শা? জি। ঠান্ডা হয়ে যাবে, চাটা খাও। আসলে আজ আম্মু বাড়ি নেই তো, তাই সকালে নাস্তায় আমরা পাউরুটি আর জ্যাম দিয়ে করেছি। তাই আর তোমাকে নাস্তার জন্য বললাম না, কিছু মনে করো না। আন্তরিকতার সুর ছিল সোহার কণ্ঠে, তবুও আলতার ভালো লাগলো না। তার শুধু মনে হচ্ছে না আসাটাই ভালো হতো। সোহা তার ছোট্ট ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে বিভিন্ন প্রসাধনী মাখছে আর আয়নায় ভেসে ওঠা আলতার প্রতিবিম্ব দেখছে। কি দেখছো আয়শা? চমকে গেল আলতা সোহার প্রশ্নে। সে আবারও আর চোখে সোহাকেই দেখেছিল, কিন্তু এভাবে ধরা খেয়ে যাবে বুঝতে পারেনি। কিছু না। আমতা আমতা করতে লাগলো আলতা, তা দেখে হেসে ফেলল সোহা।
আবারও সেই মিষ্টি হাসির সাথে আলতার দিকে তাকিয়ে বলল, আপু বলতে পারো আমি শিশিরের বয়সী। আচ্ছা আয়শা, তুমি তো সকাল সকাল উঠেই এখানে এসেছো, একটু সাজগোজ করারও সুযোগ পাওনি। এখানে এসো, আমি সাজিয়ে দিই তোমায়। আলতা বলল সে এমনই সাজে, তার বেশি সাজাটা শিফা মামির ভালো লাগে না। সোহা জানতে চাইল শিফাকে। আলতাও বলল শিশির ভাইয়ের মা। এ কথার পরই যেন সোহা সুযোগ পেল মন মতো কিছু কথা জানার। সে আলতাকে জোর করেই বসিয়ে দিল তার ছোট্ট টুলে। আলতার গায়ের রংটা এতই ফর্সা যে তাতে ফাউন্ডেশনের প্রলেপ লাগানোর দরকার মনে করল না। একটুখানি কম্প্যাক্ট নিয়ে আলতার গায়ে মুখে আলতো হাতে লাগিয়ে দিতে দিতে প্রশ্ন করল, মামি ছাড়া আর কে কে আছে ও বাড়িতে? কিশোরী দুরন্ত চঞ্চলা আলতা তখনও নিজেকে গুটিয়ে খুব ধীরে স্বরে বলল, মামা, বড় মামি আর শরৎ ভাই। শিউলি আপার বিয়ে হয়ে গেছে, তাই সে এখন শ্বশুরবাড়ি, আর আম্মাও। বলে থেমে গেল সে। সোহা জানে নকশির বিয়ের ব্যাপারটা শিশিরের মুখে শুনেছিল, তাই কথা ঘুরিয়ে বলল, শরৎ ভাই মানে ওই যে হাসপাতালে যে ভাইয়া এসেছিল? হ্যাঁ, কি করেন তোমার শরৎ ভাইয়া? শরৎ ভাইয়ের বড় একটা দোকান আছে, সেখানে অনেক রকম জিনিস, মানে মুদি বাজার সব। আলতা এক মনে বলে চলছিল কথা। তার মনের ভীরু আচরণ একবার আগল ভেঙে খুব স্বাভাবিক, যেমনটা বাড়িতে থাকতে হতো। সোহাও সুযোগ বুঝে বলল, সেই ভাইয়া বিয়ে করেনি? না তো, তবে বড় মামি সেই কবে থেকেই পাত্রী খুঁজছেন, শরৎ ভাই রাজি হয় না। রাজি হয় না কেন? ওই যে অলি আপা আলতা চুপ হয়ে গেল এটুকু বলেই। সে তো কথা বলতে বলতে ভুলে গেল বাইরের কাউকে এত কথা বলা ঠিক হচ্ছে না। সোহাও তার থেমে যাওয়া দেখে বুঝতে পারল আলতা এরপর আর বলবে না। তবুও তার কিছু জানার আছে বলে মনে হয় না তার। সে কথা শুনতে শুনতেই আলতার চোখে আইলাইনার লাগিয়ে দিল। গোলাপি ফর্সা চোখের পাতায় কালো রং দূর থেকেই যেন দৃষ্টি কাড়ছে। সোহা নিজেই মুগ্ধ হয়ে দেখল আলতাকে। এবার চোখ পড়ল আলতার বেনিতে। সে বেনি খুলতে গিয়ে বলল,